দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। আপনারা জানেন রাত পোহালেই প্রায় দেড় যুগ, এক বছর মাত্র কম, 17 বছর পর দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের ফেরা নানা কারণে তাৎপর্যপূর্ণ, বিশেষ করে তার ফেরা এবং না ফেরা নিয়ে নানান সংশয় প্রশ্ন যেরকম ছিল, তার পাশাপাশি তিনি এমন একটা সময়ে ফিরছেন যে সময়ে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক উত্তরণের পথে আছে। ফলে তার ফেরার সঙ্গে এই রাজনীতি, আগামী দিনের বাংলাদেশের কি সম্পর্ক, সেটি বোঝার চেষ্টা করবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি নেতা এবং দলটির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। হেলাল ভাই, অনেক স্বাগত এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা স্যার, স্বাগত আপনাকেও। এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন। আপনাকেও স্বাগত এবং কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। হেলাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। তারেক রহমান সাহেবের দেশে ফিরছেন, কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র তিনি বাংলাদেশের পথে। ফলে এই দেশে ফেরাটা আসলে কি বার্তা দিচ্ছে, বিশেষ করে বিএনপির নেতাকর্মী আপনারা যারা যারা নির্বাচন করছেন অথবা যারা দীর্ঘদিন নির্বাচন করতে পারেননি, যারা মাঠে ময়দানে মামলা খেয়েছেন, কেউ কেউ অনেকে তো নিহত হয়েছেন, ফলে তাদের কাছে তারেক রহমানের ফেরাটা কেন তাৎপর্যপূর্ণ বা এটি কি গুরুত্ব বহন করছে আসলে? ধন্যবাদ। দেখেন, একটা গণ অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের অগ্রগামী নায়ক বা পরিকল্পনাকারী যখন দেশে ফিরে আসে, তখন শুধু তিনি যে দল করেন সেই দলের নেতা কর্মী না, দেশের প্রতিটি জনগণই এই ফেরাটাকে আপনার উৎসব মুখর পরিবেশে বরণ করে নিতে চায়। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে রাশিয়ার বিপ্লবের পরে যখন লেনিন আপনার সেই লেনিনগ্রাদ বা পিটার্সবার্গে ফিরে এসেছিল, আপনার আয়াতুল্লাহ খোমেনি যখন ইরানের বিমানবন্দরে নেমেছিল, এবং নেলসন ম্যান্ডেলা যখন 27 বছর কারারুদ্ধ অবস্থায় ফিরে আসলেন বাইরে, তখন আফ্রিকার মানুষের, ইরানের মানুষের, রাশিয়ার মানুষের মধ্যে যে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছিল, সে আলোড়নটা কিসের? যে দেশের একটা দেশ গড়ার একটা নতুন স্বপ্ন। সুতরাং আমি মনে করি যে তারেক রহমানের যে স্বদেশ ফিরে আসছেন এবং তিনি যে এটা বিজয়ী শক্তির বেশে তিনি ফিরে আসছেন, জনগণ তাকে বরণ করে নেবার জন্য অধীর আগ্রহে সকালে অপেক্ষা করছেন। এবং এখানে এসে আমি যেটা বলছি যে রাশিয়ার পরিবর্তন যেভাবে হয়ে গেল, একটা উন্নত বিশ্বের দিকে ধাবিত হলো, ইরান কিন্তু আধুনিক বিশ্বের দিকে ধাবিত হলো, সেই নেলসন ম্যান্ডেলার আফ্রিকা আপনার উন্নত বিশ্বের দিকে ধাবিত হলো। আমার দৃঢ় বিশ্বাস তারেক রহমানের যে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে কর্মসূচি, বিশেষ করে তার নিজস্ব 31 দফা কর্মসূচি, সমস্ত রাজনৈতিক দলের যদিও সেটা, তারপরে জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, এবং ওনার অনেক বক্তব্য আছে যে আগামীতে দেশটাকে তিনি কিভাবে দেখতে চান। সুতরাং তার এই ফিরে আসা শুধু বিএনপির নেতাকর্মীর কাছে উৎসব এটা না, পুরো জনগণের কাছে একটা স্বপ্ন যে আমাদের আগামী দিনের নেতা আসছেন, তিনি বাংলাদেশকে, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, পিছিয়ে পড়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এইটাই হলো এই ফিরে আসার মূল তাৎপর্য। আমি একটু কয়েকদিন আগেই তারেক রহমান সাহেব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ থেকেই লিখেছিলেন যে তার দেশে ফেরার সিদ্ধান্তটা তার একার উপরে নির্ভর করে না, এখানে আমরা যা বুঝছিলাম আরো কিছু ফ্যাক্টর আছে, এবং কি ফ্যাক্টর সেটিও প্রকাশ করা তার পক্ষে সমীচীন না বা যৌক্তিক না। তার মানে কি সেই সংকটটা কেটে গেছে, অথবা সেই সংকটটাকে আপনারা জানেন, নাকি তিনি সেই সংকটটাকে মাথায় রেখেই ফিরছেন? শুনেন, সংকট কখনো কেটে যায় না, সংকট চলমান। সংকটকে মোকাবেলা করার মতো সামর্থ্য, মোকাবেলা করার মতো সাহস থাকে নেতৃত্বের। তিনি সেটা দেখিয়েছেন যে সংকট থাকবেই, তার জন্য তো আপনি দেশ এগিয়ে বন্ধ থাকতে পারেন না। সেই সংকটকে মোকাবেলা করার মতো সাহস নিয়েই তিনি দেশে আসছেন। আপনার সংকটটা কি, এইটা তো আমরা অনেকেই প্রকাশ করছি না। এক্সপ্লিসিটলি অনেক কথা বলছে, আবার ইমপ্লিসিটলি অনেক কিছু রয়ে গেছে।
সুতরাং দেশের জনগণ তাকে যে সমর্থন করছেন, এটাই হলো তার মোকাবেলা করার প্রধান হাতিয়ার, যে জনগণ তার সাথে রয়েছে, যেটা আপনারা সকালবেলায় দেখতে পারবেন। জি, ডক্টর শামীম রেজা, আপনার কাছে এই প্রশ্নটাই করতে চাই যে তারেক রহমান সাহেবের 2-3 সপ্তাহ আগের যে স্ট্যাটাস এবং তারপরে যে ফেরা, এটা নিঃসন্দেহে আসার খবর। হেলাল ভাই বলছেন যে সেই সংকট থাকবেই, আমরা জানি যে পলিটিশিয়ানদের সংকট থাকে, কিন্তু সেই সংকটটি কি সেটা আমরা আঁচ করতে পেরেছি কিনা, এবং সে আঁচ করার পাশাপাশি সেটি মোকাবেলার কৌশল অথবা সেটার প্রস্তুতি, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে একরকম হতে পারে, বিএনপির পক্ষ থেকে একরকম হতে পারে, জনগণের পক্ষ থেকে একরকম হতে পারে। ফলে আপনি কি মনে করেন যে সংকটের কথা তিনি বলেছিলেন বা যে চ্যালেঞ্জের কথা তিনি বলেছিলেন সেইটা আসলে কেটে গেল? প্রথমে ওনার ফেরার উপরে যদি দু একটা মন্তব্য করি, যে একটা গণপ্রত্যাশা তৈরি হয়েছে, এটা আমাদের পক্ষে তো এভাবে নিরূপণ করা কঠিন যে একটা কি সংখ্যক বিএনপির নেতাকর্মীর উচ্ছ্বাস এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস, কিন্তু অন্তত সকলের সঙ্গে কথা বলে অভিব্যক্তি দেখে এটা বোঝা যায় যে প্রত্যেকে তো একটা ট্রানজিশনের মধ্যে আমরা আছি, এবং হঠাৎ করে ভিন্ন দিকে রাজনৈতিক পরিস্থিতি মোড় নিতে শুরু করেছে বাংলাদেশে, যেটা সামাজিক অস্থিরতাও তৈরি করছে। তবে একজন বড় দলের রাজনৈতিক নেতা তিনি যখন ফেরেন, তখন তার দলীয় নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষেরও সেখানে প্রত্যাশা তৈরি হয়, যারা দলের হয়তো সরাসরি কর্মী নন এমন। এর পরে যে অস্পষ্টতাগুলো তৈরি হয়েছিল, বা আপনিও যেটা বললেন নিরাপত্তাজনিত বা অন্যান্য, যেটা আমরা আসলে জানি না। দেখুন, জানার তো সকলের সমান সুযোগ থাকে না। আমরা কিছু জানি, মামলা ছিল, সেগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা হয়েছে আমরা জানি, একটা ঝুঁকিও ছিল, সেটা আমরা জানি। এক ধরনের অস্বস্তিকর একটা বক্তব্য অনেক সময় আমরা শুনে থাকি, যে এক ধরনের একটা চুক্তি বা মত দেওয়া যে তিনি রাজনীতি করবেন না। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কখনোই মনে হয়নি, কারণ একজন রাজনৈতিক নেতা কার কাছে মুচলেকা দেবেন, কে নিতে পারেন? আমরা এখানে 4 জন আছি, আপনি আমার কাছ থেকে একটা কাগজ নিলেন যে আমি কোনোদিন রাজনীতি করব না, এটা তো হয় না। এখন আমি যদি সরকারি চাকরিতে থাকি, অন্য কোনো দায়িত্বে থাকি, সেটা ভিন্ন কথা। অতএব এইটার আসলে রাজনৈতিকভাবে যতটা ঘায়েল করবার জন্য ব্যবহার করা যেতে পারে, অন্য ক্ষেত্রে এটা খুব একটা ব্যবহৃত হয় বলে মানে, এটা দলগুলো বিভিন্ন সময়ে তাদের মধ্যে সমঝোতায় আসেন, সেটা আলাদা কথা, সেটাও ভেঙে পড়ে। এখন কে কার কাছে কি কথা দিয়েছেন না দিয়েছেন এগুলো টিকে থাকবে না। সুতরাং উনি ফেরার পরে এই যে কল্পনার জাল বা অস্পষ্টতা, এগুলো কিন্তু দূরে যাবে। সেটা একটা বিএনপির জন্য যেমন একটা বড় স্বস্তির কারণ হবে, এবং রাজনীতির জন্যও সেটা একদিকে ভালো, যে রাজনীতি বা গণতান্ত্রিক প্রক্রিয়া কারো কাছে বাধা পড়ে না, বা এরকম বিশেষ একটা প্রতিষ্ঠান যে রাষ্ট্রের অংশ, তারা এসেই কেউ কিছু লোক বলবেন যে আপনি আমার কাছে কথা দিয়ে যান। এটা শুধু জনাব তারেক জিয়ার জন্য না, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে একটা প্রযোজ্য। আর আপনি যে প্রশ্নটা তুলেছেন, এটা খুব কঠিন উত্তর দেওয়া, কারণ নিরাপত্তা সংক্রান্ত কিছু আলোচনা আছে, হয়তো গণমাধ্যম কিছু অনুসন্ধান করে, বিশেষ ব্যক্তিরা জানেন, আমরা অনেক সময় জানি, কিন্তু সেটা গণমাধ্যমে আলোচনা আমরা করি না। আমরা ওইটুকু বিধিনিষেধ, আমাদের বিধিনিষেধ না বলি, রীতিনীতি মেনে চলতে হয়। তো সেদিক থেকে উনি যখন বলছিলেন যে সবকিছু ওনার উপর নির্ভর করে না, তাতে আমরা ধরে নিতে পারি যে আরো হয়তো কিছু ইন্টারনাল এবং এক্সটার্নাল কিছু হয়তো বিষয় কাজ করতে পারে। এটার বাইরে আমি খুব দ্রুত বলি, পরে আবার আলোচনায় আসবো। আমি বড় দাগে যেটা দেখি, যে ওনার ফেরার পরে এই যে জোট গঠন সংক্রান্ত এখন যে আলোচনাগুলো হচ্ছে, ধরেন এনসিপি সহ অন্য যে তরুণদের দল, বড় একটা বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যেটা তরুণরা নেতৃত্ব দিয়েছেন, তারা আবার দলও গঠন করেছেন কেউ কেউ। অতএব সেটা দল গঠন একটা প্রক্রিয়া, কিন্তু তাদেরকে কিভাবে দেখবে বিএনপি, তারেক জিয়া কিভাবে দেখবেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা এনসিপির দল হিসাবে না, বা XYZ দল হিসাবে বলছি না, তরুণদের একটা উপস্থিতি হিসাবে আমি মনে করি সেটার একটা হয়তো আমরা প্রশ্নের উত্তর পাবো। সহিংসতার যে পরিবেশটা আমরা হঠাৎ করে দেখলাম, এবং যেটা আপনি বলতে পারেন যে আচমকা না, এটা বিনা মেঘে বজ্রপাত না, কিন্তু আবার আচমকাও, এবং এটা আমাদের কাছে কে করেছে, কি পদ্ধতিতে করেছে আলোচনা থাক, এটুকু কিন্তু স্পষ্ট হয়েছে যে এটা মোটামুটি পরিকল্পিত, এবং এটা নির্বাচন সহ আরো বৃহত্তর রাজনৈতিক বিষয়ের উপর কিন্তু এটা ব্যর্থ হয়েছে প্রাথমিকভাবে। আমার মনে হয় এটা আপাতত টেনে নেওয়ার কোনো, তো সুতরাং উনি ফেরার পরে সেটাও একটা বড় বিষয় থাকবে, যে একটা পরিবর্তন তো মানুষ দেখতে চায়, এবং পরিবর্তনের জন্য একটা অবলম্বন প্রয়োজন পড়ে, তো সেটা একটা অবলম্বন হিসেবে কাজ করবে। আমি একটু তাজমা জাবিন আপনার কাছে যাই। তাজমা জাবিন, বিএনপির রাজনীতি তে তারেক রহমান সবচেয়ে বড় ফ্যাক্টর, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন বেগম খালেদা যে শারীরিক অবস্থার কথা আমরা জানি। ফলে এই অবস্থায় সাম্প্রতিক সময়ের হঠাৎ করে যে রাজনীতিতে একটা ঘোলাটাইল পরিবেশ তৈরি করার চেষ্টা, এক ধরনের
কৃত্রিম অস্থিরতা তৈরির চেষ্টা, সহিংসতার মাত্রা বাড়া, সে জায়গায় আমরা দেখলাম যে তারেক রহমান সাহেব যখন তার ডেটটাকে ঘোষণা করলেন এবং তিনি নিশ্চিত করলেন আসছেন, সেটাকে কেন্দ্র করে অনেক কিছু আস্তে আস্তে বাড়লো যেরকম আবার কমেও গেল। ফলে তারেক রহমানের এই আশা পুরো বাংলাদেশের রাজনীতিতে আগামী নির্বাচনের পার্সপেক্টিভে কি ভ্যালু অ্যাড করবে, এবং আপনারা গণ অভ্যুত্থানের সবচেয়ে সক্রিয় শক্তি হিসেবে আপনারা এটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, আমার সাথে যারা আছেন এবং দর্শকদেরকে শুভেচ্ছা। তারেক রহমান সাহেব যখন যান দেশ থেকে 17 বছর, এর মাঝখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। উনি যে বাংলাদেশ রেখে গেছেন, উনি কিন্তু এসে ওই বাংলাদেশ পাবেন না। এবং আমি যদি ওনার নিজের কথা বলি, ওনার নিজের রাজনৈতিক জীবনেও কিন্তু অনেকদিন উনি মাঠ, রাজপথ, সংগঠন থেকে দূরে ছিলেন, ফিজিক্যালি দূরে ছিলেন। এবং উনি যখন ফিরে আসবেন, সেটা আমি নির্বাচন কেন্দ্রিক না বলে আমি বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে যদি বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা যখন জুলাই গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন তরুণরা যখন রাজনৈতিক দল করলো বা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা আমরা যখন বলি, তখন কিন্তু বিএনপি একটা বড় রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, তারা নতুন বাংলাদেশকে কিভাবে দেখছে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তারেক রহমান সাহেবের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের রাজনীতি সামনে কোন দিকে যাবে। কারণ আমরা ওই পুরনো যারা যেই ধারা ছিল সেটাতে কিন্তু আমরা মিক্স হতে চাই না। উনি কতটুকু আলাদা করতে পারে, উনি 17 বছর ফিরে এই একটা প্রজন্ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে রাজনীতিতে ওনার এই মাঝখানে। হ্যাঁ, তাহলে এসে উনি ওটা কতটুকু ধরতে পারে, এবং ওই অনুযায়ী উনি কিন্তু বারবার ওনার বক্তব্যগুলোতে গত কয়েক মাসের বলেছে যে সহজ হবে না কিন্তু সামনের যাত্রাটা। হেলাল সাহেব যদিও অনেক বড় বড় বিপ্লবীদের সাথে ওনার তুলনা করলেন, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ওনাকে জাতীয় পর্যায়ে যেতে এবং ওরকম গ্রহণযোগ্য একজন নেতা হতে ওনাকে নিজেকেও অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন এসে গেছে। সো আপনি যদি শুধু নির্বাচন কেন্দ্র করে যে সহিংসতা বা এটা ওনার আগমনের ডেটটা করে যেটা হলো, এটার আশঙ্কাটা আমরা সবাই জানি যে এটা ছিল, যে ওনার তারিখটা যাতে পিছায় বা কোনো একটা যাতে ঘাপলা হয়, কিন্তু যে করেই হোক এটা কিন্তু থেমেছে। যে আপনি বললেন উঠেছিল আবার থেমে গেল, সো ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এটা থামানো গেছে, এবং এটার কিন্তু সব পক্ষের ঐক্য ছাড়া আমার মনে হয় না যেটা থামানো সম্ভব ছিল। সো এটা একটা গুড সাইন। কিন্তু এর পরবর্তীতে নির্বাচন তো পার হয়ে যাবে, কিন্তু নির্বাচন ঘিরে এবং এর পরের রাজনীতি কি হবে, এটাতে তারেক রহমান সাহেব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু সমালোচনা করে বলতে চাই, ওনার ফেরাকে ঘিরে বিএনপির আবেগের প্রতি শ্রদ্ধা রেখেই আপনি দেখেন সকাল থেকে আপনি যদি রোড দেখেন আমাদের পুরো ঢাকা শহরে, ওনার ফেস্টুনে ব্যানারে ছেয়ে গেছে, মানে পুরো স্তব্ধ কালকে যে উনি আসবেন, এবং কালকে মনে হয় কেউ বাসা থেকেও বের হবে না, ট্রাফিক নিরাপত্তা অনেক কিছু ঘিরে। আমি জানি না যে এটা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আসলে কতটুকু বার্তা দেয়, কারণ এই জায়গাগুলোতেই কিন্তু ব্যানার ফেস্টুন কিছুদিন আগেও অন্য দলের, ফ্যাসিস্ট দলের ছিল। আমাদের কিন্তু উনি নিজেও বলেছেন কিন্তু বক্তব্যে যে আপনারা আমাকে বিমানবন্দরে বিদায় দিতে সবাই ভিড় করবেন না। তার মানে কি ওনার কথাবার্তায় কিন্তু এই পরিবর্তনগুলো আছে। এই পরিবর্তনগুলো কিন্তু খুব সিগনিফিক্যান্ট বাংলাদেশের রাজনীতির জন্য, যে আপনি কিভাবে দেখছেন মানুষ যেভাবে চায়, মানুষের পালস যেভাবে। কারণ আমরা এই কাল্ট কেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক একটা মানে একদম অবসেস থাকতে থাকতে আমাদের রাষ্ট্র গঠনের যে গণতন্ত্রের যে মূল জিনিসগুলা ওগুলা হাতছাড়া হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য ওনার এবার ফেরাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এই দিকে যে উনি কতটুকু বাংলাদেশের পালস বুঝে, তরুণদের প্রজন্মের পালস বুঝে উনি বিএনপিকে পরিবর্তন করতে পারে। আমি হেলাল ভাইয়ের কাছে এটা নিয়ে একটু আসছি। হেলাল ভাই, তাজনুভারা বা ধরেন এই গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক শক্তি, তাদের বোঝাপড়া, তাদের রাজনৈতিক বিবেচনা, তাদের পছন্দ অপছন্দ, এগুলোর সঙ্গে ধরেন আপনার দলেরও যারা ইয়াং বা ছাত্র শক্তি তারা সক্রিয় ছিল। প্রশ্নটা হচ্ছে যে তারেক রহমান সাহেবের আগের তারেক রহমান এবং বর্তমান তারেক রহমান, যেহেতু বাংলাদেশটাও পাল্টে গেছে, ফলে কি পরিবর্তনের বার্তা উনি নিয়ে আসছেন, এবং আগামী রাজনীতিতে আপনিও গুণগত পরিবর্তনের ব্যাপারে নিশ্চয়ই আশাবাদী। যে এটা তাসনুবা ঠিকই বলেছে যে উনি আসলেন, উনি তো আমাদের এখন সবার নেতা। অ্যাকসেপ্টেবিলিটির কথা যেটা বলেছেন, উনি ওয়াইডলি অ্যাকসেপ্টেবল টু দ্য নেশনস।
আমরা যদি তর্কে না জড়াই, হি ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেবল টু দ্য নেশনস। এখন তিনি আসার পর যে ব্রেক থ্রুটা যদি না হয়, তাহলে তাসনুবা যে সংখ্যাগুলো করছে সেটা আমি তিনি আসার পর যে ব্রেক থ্রুটা যেটা হবে, যেমন বলে তরুণদের রাজনৈতিক ভাবনা, এখন তরুণ বলতে শুধু আপনার এনসিপির তরুণরা তা তো না, তাই না? আমরা কিন্তু তরুণদের ভাবনা শীর্ষক মিনিমাম 10টা কর্মশালাই করেছি, যেটাই তরুণ উদ্ভাবক, তরুণ পেশাজীবী তারাই ছিল, আমাদের তরুণরাও ছিল বাংলাদেশের, এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমানও সেখানে ছিলেন। এই তরুণদের ভাবনার সাথে কথা বলে কিন্তু আমরা দেখেন দেশ গড়ার স্বপ্ন কতগুলো কর্মসূচি ইতিমধ্যে আপনারা দিয়েছেন, 10টি পয়েন্ট আমরা দিয়েছি যে কিভাবে দেশটাকে গড়তে হবে। এরকম অনেক, যেমন আমরা বলছি যে 1 কোটি কর্মসংস্থান করব, বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নিয়ে যাব, আমরা দরিদ্র বিমোচনের জন্য নারীদের ফ্যামিলি কার্ড দিব, কৃষকদের কৃষি কার্ড দিব, হেলথ পলিসি দিয়েছি, সব কিছু দিয়েছি। এখন এইগুলো নিয়ে আবার ক্রিটিক হবে, তারপরে আবার একটা সুন্দর পজিশনে যাবে। সুতরাং তারেক রহমান আসার পরে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন হতে বাধ্য আমার ধারণা। কারণ দেখেন তাসনুবা বলেছেন যে এখন ওনাকে আশাকে ঘিরে করে যে পোস্টারগুলো লাগানো হচ্ছে, পার্টির থেকে কিন্তু সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে যে আবেগ মানুষ দেখাবে, এটা ঠিক, কিন্তু পার্টি দেখেন যে ঢাকা শহরে যে গাড়িগুলো ঢুকবে সেখানে আপনার এন্ট্রি পয়েন্টে আমরা বাস টার্মিনালগুলো ভাড়া নিয়েছি, সেখানে গাড়িগুলো ঢাকে যাতে ভিতরে ঢুকতে না পারে। তারপরে তাসনুবা নিজেই বললো যে লন্ডন হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের আসতে নিষেধ করেছে। আমাদের এই যে উনি যে দোয়া মাহফিলটা হবে 300 ফিটে, ওটা কিন্তু জনসভা না, ওটা একটা দোয়া হবে। উনি আসছেন জনগণের উদ্দেশ্যে কিছু, সম্বর্ধনাও না, উনি আসছেন জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন এবং দোয়া করা হবে আমাদের শহীদদের জন্য, একটা দোয়া মাহফিল। মানে শুধু উনি একাই বক্তা, আর কোনো বক্তা নেই, কিন্তু মানে যত ছোট করা যায়, যেতে আপনার জনদুর্ভোগ যত কমানো যায়। কিন্তু নেতাকর্মীদের বা দেশের মানুষের এই আবেগকে তো তিনি তারেক রহমান বিবেক দ্বারা পরিচালিত করছেন। তিনি তো বলছেন যে তিনি লন্ডন এয়ারপোর্টে কাউকে আসতে নিষেধ করেন, এখানেও আমাদের ঢাকা এয়ারপোর্টেও আমরা কিছু বিধিমালা দিয়েছি, আজকে টেলিভিশনে আপনারা দেখেছেন যে, এবং আপনার এই যে 300 ফিটে অনুষ্ঠানটা অনেক সংক্ষিপ্ত হবে, এখান থেকে তিনি এভার কেয়ারে তার মায়ের সাথে দেখা করতে যাবে, আমাদের তার পিতা আমাদের দেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে হবে, তার ছোট ভাই আরাফাত রহমানের কবর জিয়ারত করতে হবে। এই যে ছোট ছোট বিষয়গুলো, এইগুলোকে যাতে এই ঢাকা শহরের ভিড় বা এই সমস্ত এরিয়ে করা যায়, এই জন্য তিনি অনেক কথা বলেছেন, পার্টির থেকেও কথা বলা হচ্ছে। সুতরাং যে পোস্টারের যে কথাগুলো বললো তাসনুবা, এটা কিন্তু খুবই তৃণমূল পর্যায় থেকে বিবেক, এটা আপনার সিটি কর্পোরেশন বা আমার নিজের উদ্যোগে আমরা ছড়িয়ে নেব এগুলো, কারণ এইটাকে আমরা কখনো উৎসাহিত করছি না। আরেকটা বক্তব্য যে দেখেন ওসমান হাদির হত্যা, এই হত্যাকারীদেরকে যদি আপনি চিহ্নিত না করতে পারেন, ওসমান হাদি হত্যার পরে চিহ্নিত তো করা গিয়েছে, তাদেরকে যদি গ্রেফতার করতে না পারেন, তারপরে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে গণমাধ্যমের উপরে আঘাত, গণমাধ্যম ব্যক্তিত্বের উপর আঘাত, আপনার প্রথম আলো, ডেইলি স্টার, নুরুল কবির, এদের উপরে আঘাত কারা করেছে চিহ্নিত করা। আজকে দেখলাম 12 জন অ্যারেস্ট হয়েছে, আমি দেখলাম। এইটা চিহ্নিত করলে কিন্তু আমরা ওই শক্তিকে খুঁজে পাবো কারা বাংলাদেশে এই ঘোলাটে পরিবেশ, আপনি যেটা বলছেন যে ভোলাটাইল সিচুয়েশন কারা সৃষ্টি করছে। কারণ আমরা যদি এই নির্বাচনটা আনসার্টেন হয়ে যায়, তাহলে বোঝেন যে আমাদের দেশের গণতন্ত্রের কি অবস্থা হবে। সুতরাং তারেক রহমানের যে এবার তিনি আসছেন, আসার পরে রাজনীতিতে আমার দৃঢ় বিশ্বাস একটা ব্রেক থ্রু আসবে, পুরনো সবকিছু চেঞ্জ হবে। প্রফেসর শামীম রেজা, আপনি এই জায়গাটাই, আমি আনন্দবাজারের সম্ভবত 19 তারিখের একটা রিপোর্ট, এবং রিপোর্টটার বিএনপি কোনো প্রতিবাদ আমার জানা মতে এখন পর্যন্ত দেয়নি। আনন্দবাজার ভারতের পত্রিকা, তারা দাবি করছে যে ভারতের সঙ্গে সমঝোতা একটা হয়েছে এবং মুক্তিযুদ্ধ এবং ভারতের উপর নির্ভর করেই তারেক রহমান দেশে ফিরতেন। তাদের রিপোর্টের কথা হচ্ছে, উনি যে শঙ্কার কথা বলেছিলেন সেখানে এই দুটো বিষয় এবং দুটো আশ্বাস ভারত পেয়েছে ফ্রম বিএনপি। 1 নম্বর হচ্ছে যে ভারত বাংলাদেশ যে সমস্ত চুক্তিগুলো আগে করা হয়েছে সেগুলো বাতিল করা হবে না। দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাদেশের মাটি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী বা ভারতের বিরোধীদের ব্যবহার করতে দেওয়া হবে না, যে দুটো ভারতের কনসার্ন। ফলে বিএনপির সঙ্গে কি ভারতের একটা সমঝোতা হলো বলে আপনারা মনে করেন?
প্রথমে ধন্যবাদ জানাই যে এই দুটো প্রসঙ্গ আপনি খোলাখুলি তুললেন। মানে বহুদিন থেকে গণমাধ্যমে এটা আমরা খুব ঘুরিয়ে ফিরিয়ে বলি, কিন্তু স্পষ্টভাবে বলি না। সম্ভবত পরিস্থিতিটা বিভিন্ন প্রতিবেশীর ব্যাপারে এখন অন্যরকম মত আছে দেখে আমরা হয়তো এড়িয়ে যাই, কিন্তু আমরা আসলে এটা আরও আগে আমাদের হাত দেওয়া উচিত ছিল এবং আলোচনা করতে পারলে সেটা ভালো হতো। আমি এইভাবে বিষয়টা দেখি। তারেক জিয়া ফিল, আমি অন্য দুটো প্রসঙ্গে পরে একটু বলবো, ওনারা যে দুটো বললেন যেহেতু সরাসরি উঠলো। তারেক জিয়া ফিরছেন এবং তার বড় একটা চ্যালেঞ্জ হতে তার পররাষ্ট্রনীতি এবং কৌশলগত চ্যালেঞ্জ। আমরা ঘরোয়া বিষয় নিয়ে এখন বেশি উদ্বিগ্ন, যেহেতু সামনে নির্বাচন, আমাদের আরও অনেক বিষয় আছে। কিন্তু দীর্ঘমেয়াদে তো শুধু এটাই বাংলাদেশের একমাত্র বিষয় না, বাংলাদেশ তো বহিস্থ বিষয়গুলোকেও তাকে আমলে নিতে হবে। এখন একটা বড় চ্যালেঞ্জ যে গত 15 বছর বা তার থেকে একটু বেশি সময় বলি, যে পর্যায়ে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো শুধুমাত্র ছোটখাটো বাণিজ্য চুক্তি না, বড় বড় প্রকল্প রয়েছে, বিদ্যুতের মতো বিষয় রয়েছে, আরও অনেক বন্দর ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু সহজে অনুমিত যে এই যে প্রতিবেশী এটা করেছেন, তাকে বৃহৎ প্রতিবেশী হিসাবে আপনি দেখেন, একটা রিজিওনাল হেজিমনিক পাওয়ার হিসাবে দেখেন, আর চুক্তির পক্ষ হিসাবে দেখেন। সে খুব স্বাভাবিকভাবেই জানতে চাইবে যে এটার ভবিষ্যৎ কী, এবং তার উপর আবার নির্ভর করবে অন্য বিনিয়োগকারীরা আসবেন কিনা। আমরা তাহলে খোলাখুলি বলি, নিশ্চয়ই যুক্তরাষ্ট্র চিন্তা করবে, তার আরও অনেক মিত্র দেশ আছে তারা চিন্তা করবে, জাপানের মতো দেশ চিন্তা করবে, চীনের হয়তো ভিন্ন বিবেচনা থাকতে পারে। তো সুতরাং বিএনপি ভালো করবে আমরা আশা করছি, এবং তারেক জিয়া এটা নেতৃত্ব দেবেন। তো যদি সেটা হয় তাহলে খুব স্বাভাবিক এটা যে তারেক জিয়ার অবস্থান সম্পর্কে তারা স্পষ্ট হতে চাইবেন যে এই চুক্তিগুলোর কি হবে। এখন সবগুলো চুক্তি সম্ভবত বাতিল করাও যাবে না, কারণ এই চুক্তির ধারা উপধারাগুলো আমরা জানি না। মাঝে মধ্যে যা দু একটা প্রকাশিত হয় তাতে কিন্তু এরকম দেখা যায় অন্তর্বর্তী সরকার যে না পারেনি, যে অনেক এমনও আছে বিদ্যুৎ সংক্রান্ত বা অন্যান্যগুলোতে যে আপনি বাতিল করতে পারবেন না, বাতিল করলে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে বা সেটা 2 গুণ 3 গুণ অর্থে চলে যাবে। অতএব কোন সরকার করলো সেটা বড় কথা না, এটা বাংলাদেশের একটা পক্ষ। সুতরাং তারেক জিয়ার জন্য একটা বড় ধরনের বিবেচনার বিষয় হবে যে কতটুকু এর সাথে সম্পর্কের একটা মাত্রা নির্ভর করে। এবার আসুন নিরাপত্তার যে রাজ্যগুলো নিয়ে ভারতের প্রধান নিরাপত্তা উদ্বেগ আমাদের পাশে, সেটা নিয়ে এই সরকারেরও কিন্তু বিভিন্ন বক্তব্য আছে। সেটা ধরুন আপনি যদি কূটনৈতিক পর্যায়ে ফেলেন বা কৌশলগতভাবে যে কোনো দেশ এটা করবে, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশের ব্যাপারে বা ভারত বিরোধিতার যে ধরনের আমরা প্রবাহটা লক্ষ্য করছি, এটা ঠিক একটা বয়ান তৈরির প্রবাহ কিনা, বা এটা নীতিকে প্রভাবিত করবার জন্য করা হচ্ছে কিনা, বা রাজনৈতিক কারণে করা হচ্ছে কিনা, এটা বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু এটার কিছু কিছু বক্তব্য এমনভাবে এসেছে যে ভারত প্রতিবেশী হিসাবে, রাষ্ট্র হিসাবে তার প্রতিক্রিয়া জানানোর একটা সুযোগ কিন্তু তৈরি হয়। আপনি যদি বলেন যে আপনার যারা ভিন্ন মতাবলম্বী, আপনার যারা বিচ্ছিন্নতাবাদী, আপনার যারা নিরাপত্তার জন্য তৈরি করতে পারে, হুমকি তৈরি করতে পারে, তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দেবেন। দেখেন, বাংলাদেশ যে কোনো মুক্তিকামী মানুষের সঙ্গে বিশ্বের নাগরিক হিসাবে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর তার আছে এবং তার একটা দায়িত্ব আছে, কিন্তু তার অর্থ এই না যে আপনি ইমিডিয়েট নেইবারের সিকিউরিটির জন্য আপনি রিস্ক তৈরি করবেন এবং সেটা অত্যন্ত জোর গলায় আপনি এখানে বলবেন। এখন তারেক জিয়ার প্রসঙ্গে এই কারণে গুরুত্বপূর্ণ যে তাকে নিশ্চিত করতে হবে বা ভারত নিশ্চিত হতে চাইবে যে নেতা কি করবেন বা বিএনপির অবস্থান কি বা তারেক জিয়ার অবস্থান কি। আমাদের দলের একটা বড় অংশ নির্ভর করে শীর্ষ নেতার উপরে, তিনি কি ভাবছেন, এটা খুব স্বাভাবিক, এটা লুকিয়ে রাখার কোনো কিছু না। এখনো এটাই বলে শেষ করি যে বিষয় থেকে বাংলাদেশ সরে এসেছে, যে এই নিরাপত্তা ঝুঁকিতে সে সমর্থন দেবে না, সামরিক অসামরিক কোনো রকম সমর্থন দেবে না, সেটা বিগত সরকার করেছে। যে সরকারের ব্যাপারে রিজার্ভেশন রয়েছে বাংলাদেশের, তার ব্যাপারে ভারতের সম্মতির ব্যাপারেও রিজার্ভেশন আছে, কোনো লুকানো ছাপানোর বিষয় এটা নাই, অসংখ্য আলোচনা এটা নিয়ে আছে। আপনি কি আবার সেটাতে ফিরে যেতে পারবেন কিনা, আপনি যেটা থেকে কতখানি বাস্তবসম্মত হবে, দুটোই ফিরে যাওয়া যায় কিনা বাস্তব, এবং সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনাব তারেক জিয়াকে নিতে হবে। আমি একদম 30 সেকেন্ডে বলে, আমাদের সীমিত বিভিন্ন সময় কথা বলার সুযোগে এই পরিস্থিতির আগে আমরা সাবেক যত কূটনীতিকের সঙ্গে ভারতে কথা বলতে পেরেছি বা সামরিক অসামরিক কর্মকর্তার সঙ্গে বিভিন্ন সভা সেমিনারে কথা বলতে পেরেছি, গত 1.5 বছরে তো আর সে সুযোগ আমাদের হয়নি। তাতে কিন্তু তারেক জিয়ার আসার প্রস্তুতির অনেক আগের কথা, এবং সেখানেও কিন্তু তারা বিভিন্ন সময়ে অনানুষ্ঠানিকভাবে, যদি আমরা জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক কেউ না বা দলের কেউ না, তারা বিভিন্ন সময় কিন্তু বলেছেন তাদের অস্বস্তির কথা, আবার প্রত্যাশার কথা বলেছেন যে যদি বিএনপি কখনো আসে তাহলে এই ব্যাপারে কি করবেন বা তারেক জিয়া কি করবেন। সুতরাং আমি মনে করি যে এটা খুব পরিশীলিতভাবে, কূটনৈতিকভাবে
বিচক্ষণতার সাথে কৌশলগতভাবে সামাল দিতে হবে। আমাদের আলোচনা জি, প্রয়োজন আছে। তাজমা যাবেন, আমরা একটা বিরতিতে যাব, আপনার কাছে প্রশ্নটা রেখে। সেটা হচ্ছে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আমাদের অনেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, বিশেষ করে একজন ইনকলাব মঞ্চের আহ্বায়ক যিনি সংসদ সদস্য প্রার্থীও ছিলেন বটে, তার উপরে দিনে দুপুরে যেভাবে হামলা হলো, তারপরেও আমরা মিরপুরে এনসিপির 6 জনের উপরে হামলা দেখলাম, বিএনপির একাধিক নেতার উপরে হামলার ঘটনা জানি। এই অবস্থায় উনার নিরাপত্তা নিয়ে আপনারা কতখানি কনসার্ন, নাম্বার 1, এবং নাম্বার 2 হচ্ছে এই নিরাপত্তা বিধান করার জন্য সরকারের যে সমস্ত উদ্যোগ, ধরেন গানম্যান দেওয়া বা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া, সেইটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ভঙ্গুরতাকেও তুলে ধরে কিনা, এবং সেক্ষেত্রে তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ তো হয়তো আরও বেশি হবে কিনা, সেই প্রসঙ্গেও কথা বলতে চাই দর্শক, ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। তারেক রহমানের দেশে ফেরা ও আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলছি আমরা। এনসিপি নেতা ও সংসদ সদস্য প্রার্থী তাজনুভা জাবিন আছেন আমাদের সঙ্গে। তাজনুভা জাবিন, নিরাপত্তা ব্যবস্থা, গানম্যান, এইসব দিয়ে আসলে প্রকৃত পরিস্থিতি সামাল দেওয়া যায় কিনা, এবং তারেক রহমানের ঝুঁকিও নিরাপত্তা ইস্যুতে আগে থেকে আমরা অনেকেই বলছিলাম, সেটা এখন দূর হলো বলে আপনারা মনে করেন কিনা, যারা মাঠে ঘাটে আছেন? এই নিরাপত্তার প্রশ্নটাতে আসার আগে আমি একটু আমার দুই সহ আলোচকের দুটো বিষয় অ্যাড্রেস করি, তাহলে এইটার সাথে লিংক ভালো হবে। আমি যখন বলছিলাম যে তরুণ প্রজন্মের পালস বুঝতে পারবেন কিনা তারেক রহমান সাহেব, আমি এনসিপির তরুণদের কথা বলি নাই, এবং যাদের 20 থেকে 30 বছর বয়স সেই তরুণদের কথাও বলি নাই। আমরা কিন্তু যাদের বয়স 30-এর নিচে, যাদের বয়স 20-এর মধ্যে, তাদেরকে কেন্দ্র করেও রাজনীতি, যে মানুষ 60 বছর 70 বছর বয়স, যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন চায়, সেও তরুণ আমাদের কাছে। সো এই পালসটা উনি এসে কতটুকু বুঝতে পারেন, এবং ওনার নেতৃত্বের পারদর্শিতা কিন্তু মানুষ অবশ্যই দেখবে ওনাকে একটা ওইভাবে ফিগার হিসাবে মানার আগে। এই পরীক্ষাটা ওনাকে দিতে হবে, এবং আমি মনে করি যে এটা উনি নিজেও বোঝেন। সো আপনি যখন স্যার যখন বলছিলেন যে ভারত নিশ্চিত হতে চাইবে যে তারেক রহমান সাহেব কি করছেন, সো এখানে আপনি দেখেন, আপনি কথাগুলো যখন বলেন যে আমরা ভারতের অস্বস্তি, ভারতের প্রত্যাশাকে প্রাধান্য দিচ্ছি, এই কথাগুলো কিন্তু এখন মানুষ পছন্দ করে না। আমাদের অস্বস্তি, আমাদের প্রত্যাশা তাহলে কোথায়? তারেক রহমান সাহেব যদি সরকার প্রধান হয়, যেই সরকার প্রধান হোক, তাকে কিন্তু বাংলাদেশের মানুষের অস্বস্তি প্রত্যাশাকে আগে প্রাধান্য দিতে হবে। আমরা যেরকম নতজন একটু না, আমি একটু 10 সেকেন্ডে, কারণ শব্দটা একটু বিভ্রান্তিকর মনে হতে পারে। যে কোনো রাষ্ট্রেরই সক্রিয় এবং স্বাধীন সেই সুযোগ আছে যে সে তার বেস্ট ইন্টারেস্টেই কাজ করবে। দ্যাট ইজ দি এসেন্স অফ ফরেন পলিসি। তার মানে কিন্তু এই না যে আমাদেরটা অগ্রাহ্য করা হচ্ছে। আমরা কিন্তু সমানভাবে বলে আসছি যে বাংলাদেশের অস্বস্থতাকে বিবেচনায় নিতে হচ্ছে, কিন্তু আলোচনার সূত্রটা ছিল যে জনাব তারেক জিয়ার সাপেক্ষে ভারত কি ভাবছে বা কি ভাবতে পারে, যে ওইটা একটু স্পষ্ট করার জন্য আমি যেখানে বলছিলাম, তো এই জিনিসটা কিন্তু এখন দেখতে হবে। কারণ আপনি দেখেন, গত জুলাই গণ অভ্যুত্থানের পরে ভারতীয় গণমাধ্যমে এবং তাদের বিভিন্ন প্রাক্তন কূটনীতিকরা যেভাবে আমাদের এই অভ্যুত্থানকে অ্যাড্রেস করেছেন, যেভাবে এটাকে একটা দাঙ্গা হিসেবে দেখিয়েছেন, এটাকে একটা জঙ্গি হামলা হিসেবে দেখিয়েছেন, এবং যে ধরনের মন্তব্য করেছেন, এগুলো কিন্তু আমরা কেউ ভুলে যাব না। এগুলো আমাদেরকে মর্মাহত করেছে। তো আমাদের যখন যে নেতৃত্ব দিবে পরবর্তীতে বাংলাদেশকে, তাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ এই নতজানো এটা পছন্দ করবে না, এটা কখনোই করবে না। এটা আপনি যাকেই আনেন তাকে কখনো এটা করবে না। দেখেন, পররাষ্ট্রের কূটনীতিক এইসব অনেক সমীকরণ আমাদের থাকবে, কিন্তু আমাদের এই যে আমরা একটা অঙ্গরাজ্য হয়ে আছি একটা প্রতিবেশী দেশ, এই মনস্তাত্ত্ব, এটা আগে আমাদের ব্রেইন থেকে বের করতে হবে যে তাদেরকে আমাদের খুশি রাখতে হবে, তাদের আস্থা প্রত্যাশা আমাদেরকে। শুনেন, সরকার গঠন হওয়ার পর চুক্তি টুক্তি সব দেখেই সব সরকার হবে, কিন্তু আগে ওই জিনিসটা সেট করতে হবে, মাত্রা আগে সেট করতে হবে। হ্যাঁ, যে আমার অস্বস্তি, আমার প্রত্যাশা, জনগণের প্রত্যাশা এখানে পারস্পরিক একটা শ্রদ্ধাবোধের মাধ্যমে হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে নিরাপত্তার কথা আপনি যেটা বললেন তারেক রহমান সাহেবের, আমার কাছে মনে হয় না যে আপনি গানম্যান দিয়ে বা চারপাশে খুব সিকিউরিটি টাইট করে আপনি নেতাদের বা যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা সিভিল সোসাইটি, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, আপনাদের এদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুরো দেশের করতে হবে, মানুষের করতে হবে। যারা রাজনীতিটা, আমি গতকালও বলছিলাম, যারা রাজনীতি করতে এসেছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন, বরং যে মানুষটা বেঁচে থাকার অধিকারকে বেশি প্রাধান্য দেয় তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে আমি তো রাজনীতিতে, আপনি শুধু তারেক রহমান সাহেব বা নাহিদ ইসলাম বা জামাতের কোনো নেতাকে নিরাপত্তা দিলেন, তাদেরকে একদম মানে ভিআইপি
কেন্দ্র করে, তাহলে ওনারা যাদের জন্য রাজনীতি করছেন তাদের নিরাপত্তা কে দিবে? তাছাড়া আপনাকে ওই নিরাপত্তা ইস্যুতে একটু বলি, ধরেন ওসমান আলী হত্যাকাণ্ডের পরপরই খবর বের হলো তার হত্যাকারীরা ভারতে পালিয়েছে। ধরেন বাংলাদেশের যে কোনো হত্যাকাণ্ড হলেই এত বড় সীমান্ত যে হত্যাকারীর ওপাশে চলে যায়, ফলে ভারত যেন সেই হত্যাকারীদেরকে আশ্রয় না দেয় অথবা চলে গেলেও ফেরত দেয়, সেজন্যও তো আপনার ভারতের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশন লাগবে। আপনার কি মানে মনে আপনার হয় সেই কনফিডেন্সে তাকে রাখতে হবে, না, সেটা জরুরি আপনি কিনা? আপনি আপনি কি মনে করেন গত এরকম গণহত্যাকারীকে ওনারা যেভাবে আশ্রয় দিয়েছেন এবং ওনার রায়ের পরে বিচারের যে রায় আমরা একটা প্রথম রায়টা পেয়েছি, ওটার পরে ওনাদের সাবেক কূটনীতিকরা যেভাবে দাম্ভিকতার সাথে বলেছে যে কখনোই ভারত ফেরত দিবে না, ওপেনলি বলেছে, আপনি কি তাদের মধ্যে এই মনোভাব দেখতে পারেন যে তাদের কোনো ধরনের চিন্তা আছে কিনা, মানে এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে আমাদেরকে সহযোগিতা করবে? এটা তো অস্পষ্ট না, চোখের সামনে দিনের আলোতে তার মানে বাংলাদেশ 1400 ভারত মানুষকে সম্পর্ক এগোনোর আর কোনো রাস্তা না, নাই। এটাকে আমি যেটা বলছি, এটা দুই পক্ষকে কাজ করতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা দুই পক্ষ। আমরা তো ঠিক আছে। হোস্টাইল না, আমরা কিন্তু কোনো অন্যায় আবদার করছি না। আপনি কোলের শিশুকে হত্যাকারীকে আপনি আশ্রয় দিয়েছেন, হ্যাঁ, তাহলে এবং এই হাদির বুকে যে গুলি চালালো, মাথায় যে গুলি চালালো, সে খুব সুন্দর করে কিন্তু ওপারে পার হয়েছে। আপনার কি মনে হয় মিশু ভাই, এটা এখানকার বা কারো হেল্প ছাড়া, যেখানেরই হোক, কারো হেল্প ছাড়া সে এত সুন্দর করে সে পালাতে পারে? ডেফিনেটলি আমাদেরও সহযোগিতা ছিল বাংলাদেশের লোকজন। তাহলে আপনি তারপরে সীমান্তে হত্যা, আপনি ভারতের সাথে তো অনেক দেশের সীমান্ত আছে, আমরা কোন দেশে তারা সবচেয়ে বেশি এখানে, আমরা কি এটা কিছু করতে পারছি? তাহলে আপনি আমাদের সীমান্তে সমানে মানুষকে মারবেন, আমাদেরকে নিয়ে আপনার মানে মেইন স্ট্রিম গণমাধ্যমে আমাদেরকে নিয়ে মিথ্যাচার করবেন, তাহলে আপনারা সব সহযোগিতা আবার আমাদের থেকেই চাচ্ছেন এবং দাম্ভিকতার সাথে বলবেন যে এতদিনের বন্ধু যে সার্ভ করেছে তাকে আমরা আশ্রয় দিয়েই রাখবো। সেটা সাবেকদের অবস্থান বোধহয়। ভারতের সরকারের বক্তব্য নিশ্চয়ই বাংলাদেশ সরকার বেছে নেয়। শামীম রেজা, একটু বলি জাস্ট 10 সেকেন্ডে, আপনি যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও বিভিন্ন চিঠি দিয়েছেন ফেরত দেওয়ার জন্য, কোনো উত্তরই কিন্তু দেয় না, এটাও কিন্তু সরকারের। ডক্টর শামীম রেজা, খুব অল্প সময়ে আপনি বলেন যে নিরাপত্তা নিয়ে তারেক রহমানের নিরাপত্তার জায়গাটায় আপনি কতখানি আশাবাদী এবং সেই সংখ্যাটা তো আসলে কাটে নাই। না দেখুন, তার আগে একটু আমি খুব দ্রুত, উনি যে প্রসঙ্গটা তাসনিম বলছিলেন যে বাংলাদেশ কিভাবে ভারতকে নিয়ে, সেটা কিন্তু তরুণরা জানিয়েছেন, এটা তো বারবার জানাচ্ছেন বিভিন্ন প্রক্রিয়ায়। কিন্তু মনে রাখতে হবে যে কূটনৈতিক বিষয়ে কাজ করা, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা আর জানানোর মধ্যে একটা পার্থক্য আছে। জানানোর নিঃসন্দেহে গুরুত্ব রয়েছে, না হলে সে জানবে কিভাবে? আমরা তো ব্যবধানটা জানি যে তারা একটা দলের সঙ্গে কাজ করেছে, জনগণের সঙ্গে করেনি, অন্য পক্ষগুলোর সঙ্গে করেনি। এটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। আমরা কি এই মুহূর্তে মিয়ানমারকে নিয়ে কয়বার আলোচনা করি? সে কি আমার খুব বন্ধুসুলভ প্রতিবেশী? সে 1.5 মিলিয়ন লোককে আমার দেশে রেখে দিয়েছে ফর ডিকেডস। যদি এখন সহ ধরি, আমি কি তাহলে কূটনৈতিক সম্পর্ক নিয়ে একবারও তার ব্যাপারে উচ্চারণ করি? মাঠে নামি, দেওয়ালে লিখি, প্রতিদিন প্রতিবাদ করি? তার মানে এই না যে আমি ভারতপন্থী। আপনি এই মুহূর্তে আমাকে ভারতপন্থী হয়তো তকমা দেবেন এই অনুষ্ঠানের নিচে। প্রশ্নটা হচ্ছে সেখানে না, এই তরুণদেরকেই উদ্যোগ নিতে হবে যে কি করে দক্ষিণ এশিয়া সংহতি হবে, কি করে একটা দেশ দক্ষিণ ইউরোপের পুরো হেজিমনি তৈরি করবে না। কিন্তু ইন অর্ডার ফর ইউ টু ডু দ্যাট, আপনাকে তো আগে আপনার সক্ষমতা জানান দিতে হবে। আপনাকে বলতে হবে যে কোনটা বহুপাক্ষিক আর কোনটা দ্বিপাক্ষিক। আপনি যদি তিস্তা নিয়ে কাজ করতে চান, আপনি কি শুধু চীনকে নিয়ে কাজ করবেন? এটা তো আপনার বহুপাক্ষিক। ভারতকে বাদ দিয়ে কি করে করবেন? আপনি রোহিঙ্গা যদি প্রত্যাবাসন করতে চান, আমরা তো একদিনও মায়ানমারকে নিয়ে কাজ করছি না, কিন্তু কোনো কাউন্টার আর্গুমেন্ট না যে আপনি ভারতকে নিয়ে সমালোচনা করছেন, ওকে নিয়ে কেন করছেন না। তার মানে আমরা আসলে কূটনীতিক অর্থে এটা কথাগুলো বলছি না, নিঃসন্দেহে এটা রাজনৈতিক বক্তব্য এবং এর সঙ্গে অন্য বিষয় যুক্ত। আপনি যখন নিরাপত্তার কথা বলছেন, ব্যক্তি নিরাপত্তা আমরা আলোচনা করছেন, নিঃসন্দেহে ব্যক্তি নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তারেক জিয়ার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ, তাসনিম যেটা বলছেন প্রতিটি নাগরিকের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যখন এক্সটার্নালি উইক হচ্ছেন, সম্পর্কের ক্ষেত্রে উইক হচ্ছেন, তখন পুরো দেশকে আপনি ভালনারেবল করে ফেলছেন, পুরো অঞ্চলকে ভালনারেবল করে ফেলছেন। রোহিঙ্গা এবং আরাকা যে সংকট, সেখানে যে নিরাপত্তার ঝুঁকি আমাদের তৈরি হয়েছে, সেটা নিরসন করতে গেলেও তো ব্যক্তি লাগবে, তাকেও তো বসতে হবে। সুতরাং এগুলো কিন্তু পারস্পরিক। এখন উনার যে নিরাপত্তার কথা বলছি, সেটা এই কারণে সম্ভবত সামনে আসছে যে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা যদি বারবার হুমকির মধ্যে পড়ে, ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে পুরো কাঠামোটাই দুর্বল হয়ে যায়। তার মানে কিন্তু এটা অবমূল্যায়ন করে না যে বাকি মানুষদের নিরাপত্তা নেই। হ্যাঁ, গানম্যান নিয়ে আমরা আলাদা আলোচনা করা উচিত যে এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান না। কিছু লোক গানম্যান পাবে, কিছু লোক পাবে না। কিন্তু আপনি যে উত্তরটা চাইছিলেন, আমি খুব দ্রুত উত্তরটা বলি যে এটা বোঝা যাবে উনি দেশে ফেরার পরে
কতটা দলীয় শৃঙ্খলা আনতে পারছেন, এবং যে আলোচনাটা তাসনুভা এতক্ষণ করছেন আমি পুরো তার সঙ্গে একমত, যে উনি নেতা হিসাবে কতটা তরুণদের মনোভঙ্গি বুঝতে পারছেন। সেই তরুণ মানে কেবল উনার দলের অনুসারী তরুণ না, সেটা যে কোনো তরুণ। আমার মানে সেটাই তার নিরাপত্তাকে সুসংহত করবে। হেলাল ভাই, আপনার কাছে যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, বিশেষ করে ধরেন দলীয় শৃঙ্খলা এবং গত এই 1.5 বছরের ব্যবধানে ধরেন দলের অভ্যন্তরীণ নানা রকমের ক্যাচাল, নানান ধরনের অভিযোগ, সেগুলোর ক্ষেত্রে আমরা দলকে এক ধরনের কঠোর অবস্থানে দেখেছি। ধরেন অনেককে আপনার বহিষ্কার করেছেন, আবার ফিরিয়ে নিয়েছেন। ফলে সেই জায়গার পরেও আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ, আপনি ছাত্র দলেরও প্রধান নেতা ছিলেন, ছাত্রদল দারুণ জনপ্রিয় একটা দল ছিল, তাদের ছাত্র সংসদগুলোতে যে ভরাডুবি হলো সেটার কারণও আমরা জানি। সেই জায়গায় তরুণদের ভিতরে তারেক রহমান আস্থা ফিরিয়ে আনতে কি করবেন? সরকারে গেলে আপনারা বলছেন আপনারা একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও আপনারা এককভাবে সরকার গঠন করবেন না, মানে এই পরিবর্তনগুলা কি কথার কথা নাকি এগুলো বাস্তবায়ও কিছু হবে? দেখেন, প্রথমে আমি তাসনুমার যে চেতনা, সেন্টিমেন্ট, এটাকে আমি স্যালুট জানাই। তাসনুমা আশা করছে তারেক রহমানও তার সেন্টিমেন্টের সাথে ঐক্যবদ্ধ হবেন। সেই জন্য তাসনুমার উদ্দেশ্যে আমার বক্তব্য, আগামী প্রজন্মের যারা আপনার নেতৃত্ব দিবেন বা দিচ্ছেন এখন, আমাদের একটা স্লোগান আছে, সবার আগে বাংলাদেশ। এতদিন বাংলাদেশের কূটনীতিক যে স্লোগানটা ছিল বা নিয়মটা ছিল যে ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা, এটা একটা ফালতু স্লোগান। আমার এই শব্দটা আমি সরি টু ইউজ, এই স্লোগানটা কোনো স্লোগান ছিল না। আমরা এটা চেঞ্জ করছি, সবার আগে বাংলাদেশ। আপনার যে চুক্তিগুলো ভারত কেন যে কোনো দেশের সাথেই হয়েছে, এটা যদি আমাদের স্বার্থের আঘাত হয়, আমাকে সেইটার থেকে সরে আসতে হবে বা সেটাকে রিকনসাইল করতে হবে বা রিভাইজ করতে হবে। এইটা হলো সবার আগে বাংলাদেশের স্লোগান, যে বাংলাদেশের স্বার্থটা আমি আগে দেখব। এখন যদি বলেন যে বৃহত্তম প্রতিবেশী, ইকোনমিক্যালি জায়েন্ট, তারপরে মিলিটারিলি জায়েন্ট, তাহলে আমেরিকার পাশে কিউবা বা মেক্সিকো থাকে না? তাদের সভরেন্টি নিয়েই তো থাকে। ভারতের পাশে নেপাল, নেপালের একটা সাধারণ জনগণ মারা গেছে, কি প্রতিবাদটা এগুলো? আর আমার দেশের সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে মরছে। সুতরাং আপনি ওই যে কূটনীতিক নর্মস মানবেন, আপনি আন্তর্জাতিক আইন মানবেন, তা তিনি মানবেন না? আপনার তারেক রহমানের মনোভাব বা তারেক রহমানের, তিনি যে বাংলাদেশপন্থী একজন মানুষ, তিস্তা পয়েন্টে যখন আমাদের সমাবেশটা হলো এই 5ই আগস্টের পরেই, এই সমাবেশে কি তিনি বলেননি যে আন্তর্জাতিক আইনের শরণাপন্ন হতে হবে? আন্তর্জাতিক কূটনীতির কাছে তিনি আবেদন করেছেন, কেন তিস্তার পানি এককভাবে নিচ্ছে ভারত? ফারাক্কা পয়েন্টের কথাও বলেছেন। সুতরাং আপনি দেখেন, আবার এর উল্টো চিত্র দেখেন, যে জাপানে বোম মারলো আপনার আমেরিকা, সেই আমেরিকার সাথে কি জাপান আবার সম্পর্ক করে আজকে জাপান উন্নয়নের দিকে গেছে না? একটা অ্যাডভান্স টেকনোলজিক্যাল দেশ হয়েছে না? হ্যাঁ, সুতরাং আপনি ফরেন পলিসি নিয়ে যেটা বলছেন, যে আমরা কখনো সাবসার্ভিয়েন্ট ফরেন পলিসিতে বিশ্বাসী না, আমি তাসনুমার সাথে একমত। আর আমাদের দলীয় শৃঙ্খলা যেটা কথা বলছেন, এই দলীয় শৃঙ্খলা দেখেন, এত বড় একটা দলে আমরা যতটা শৃঙ্খলা এখনও মেনটেন করতে পারছি, যারা ছোট ছোট দল আছে আমাদের, আমি এনসিপির কথা বলছি না, ইভেন জামাত ইসলামের কথা বলেন, তারা তো খুব ক্যাডার ভিত্তিক দল, মানে কমিউনিস্ট পার্টি, তারপরে জামাত ইসলাম, এগুলো ক্যাডার ভিত্তিক দল। আমরা হলো একটা মাস পিপুলের অর্গানাইজেশন। আমরা, জাতীয় পার্টি, পলাতক আওয়ামী লীগ, বিভিন্ন এনসিপি, এরাও গণমানুষের একটা দল। এই ক্যাডার ভিত্তিক দল, তারাও তো চাঁদাবাজি, শৃঙ্খলা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে না? কিন্তু আমরা তারপরেও দেখেন যে আমরা এত বড় দল হওয়ার পরেও আমাদের দলে আমরা কতটা শৃঙ্খলা রক্ষা করে চলেছি। 300 আসনে নমিনেশন নিয়ে আপনি দেখেন, যতটা গন্ডগোল হওয়ার কথা ছিল তো সেটা হয়েছে, সেরকম কিন্তু কিছু হয়েছে। অর্থাৎ তারেক রহমানের নেতৃত্ব যে শুধু দলে না, বাংলাদেশের প্রতিষ্ঠিত, এই সত্যকে আমাকে মেনে নিতে হবে। আমরা একটা বিরতি নিই, দর্শক ফিরছি এক্ষুনি, আমাদের সাথে থাকুন। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আজিজুল বারী হেলাল, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, ধরেন আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, জি ভাই, জি হুজুর, ব্যক্তিবন্দর, এবং তাতে কেবল রাজনীতিবিদ না, সরকারি কর্মচারী, কর্মকর্তা, পুলিশ প্রশাসন, তারাও সম্পৃক্ত হয়ে যায়। তারেক রহমান আসার পরে এই অবস্থা যেন না হয়, সেটার জন্য আপনারা কি করবেন বা আপনাদের ভাবনা কি? দেখেন, আপনার প্রশ্নটাই আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে, যে আমি উত্তর দেবো এটাকে। আমার বক্তব্য হলো যে বাংলাদেশের বা এই উপমহাদেশের রাজনীতি কিন্তু একটা আইকনিক ফিগারকে নিয়ে গঠিত হয়,
ইউরোপের সব দেশে হয় কিনা আমি জানি না। লুক্সেমবার্গের রাজনীতি, লুক্সেমবার্গকে জি টার্গেট করে রাজনীতিটা হয়েছে। আপনি এরকম আইকনিক ফিগার বাংলাদেশে যেমন আপনার জিয়াউর রহমানকে আমরা লক্ষ্য করে রাজনীতি করি, ওপাশে নেহেরুকে লক্ষ্য করে কেউ রাজনীতি করে, গান্ধীকে লক্ষ্য করে কেউ রাজনীতি করে, তাই না? ওপাশে আপনার ইন্দোনেশিয়ায় সুকর্ণ পরিবারকে, আপনার এই যে শ্রীলঙ্কায় বিভিন্ন জায়গায় এরকম আইকনিক ফিগার আমাদের উপমহাদেশের এই রাজনীতির এইভাবে হয়। সুতরাং দলগুলো এইরকম আইকনিক ফিগারগুলোকে কিছুটা ওবে করবে, এইটা থেকে ফিরে আসতে আপনাকে অনেক সময় লাগবে। হ্যাঁ, আমাদের এই উপমহাদেশের চরিত্রটা, পলিটিক্যাল চরিত্রটা এরকম। ইউরোপেরও কিছু দেশে আছে, এগুলো নিয়ে অত কথা বলা যায় না। কিন্তু আপনি যেটা বলছেন যে প্রশাসনের বন্দনা, এখন আপনার ব্যুরোক্রেসিকে যদি আপনি ক্ষমতায়ন না করেন, আবার ব্যুরোক্রেসিকে যদি আপনি পলিটিসাইজ করেন, আমেরিকায় যেমন আমি দেখছি যে সরকার পতনের পরে নতুন যে সরকার আছে তার মতো করে ব্যুরোক্রেসিটা চলে আসে। সরকারের প্রোগ্রামসটা ব্যুরোক্রেসিরা ইমপ্লিমেন্ট করবে। এখন আমার সরকারের একটা প্রোগ্রাম, আমার 31 পয়েন্টস যে প্রোগ্রাম, এইটা যদি আমি এই ব্যুরোক্রেসি রেখে দিই, ওরা তো আমার এই 31 প্রোগ্রামসকে বাস্তবায়ন করবে না। সুতরাং এইসব জায়গায় চিন্তাভাবনা করে আমাদের একটা নীতি নির্ধারণ করা উচিত যে নতুন সরকার আসলে ব্যুরোক্রেসি, ল এনফোর্সিং এজেন্সিস, এদের পরিবর্তনটা কিভাবে হবে, যেটা আমেরিকা করেছে, যেটা বাংলাদেশেরও করা উচিত। একদম সময় নেই হাতে। ডক্টর শামীম, যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তার অনেক কিছু নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, এবং সেই জায়গায় বিএনপির অবস্থান মোটামুটি পরিষ্কার যে তারা কোনো উগ্র ডান উগ্র বাম সেদিকে যেতে চায় না, একটা মধ্যমপন্থার বাংলাদেশ করতে চায়। সেই জায়গায় তারেক রহমান সাহেবের প্রধান চ্যালেঞ্জটা কি হবে দলের প্রধান হিসেবে? আমরা যত আলোচনা করছি, যদি এর সবগুলোকে একদিকে রাখি, তাহলে বাকি দুটো বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশকে মধ্যপন্থায় থাকবে নাকি অন্য কোনো বিশেষ আদর্শের দিকে যাবে, মানে দক্ষিণ পন্থা বা এই ধরনের। এবং বাংলাদেশ মধ্যপন্থার দিকেই থাকাটাই তার জন্য সবচেয়ে লাভজনক। এ পর্যন্ত তাই ছিল, রাষ্ট্র কাঠামোই তাই, গঠনও তাই। আর মানে কেউ একমত হবেন না, আজুল বারী আলী যে দল করেন সেটাও হবে না, তাসনিয়া যে দল গঠন করেছে নতুন, তারাও দ্বিমত পোষণ করবেন না। সেখানে তিনি কি ভূমিকা পালন করবেন সেটা একটা বড় একটা রূপান্তরের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, নীতিতে বলেন, সামাজিক আচরণে, রাজনৈতিক ক্ষেত্রে, কার্যক্রমে। আর একটা হলো যেটা উনিও বলছেন বারবার, ওনার সঙ্গে আমি একমত, যে ইউনিফাইং ফ্যাক্টর। আমরা এতভাবে বিভক্ত হয়েছে এখন সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, আরও তো অসংখ্য ভাগ আছে। এখন ইউনিফাইং ফ্যাক্টর হওয়া কিন্তু খুব কঠিন। মানে আপনি শুধু তরুণ না, পেশাজীবী আছে, অন্যরা আছে, বিশেষায়িত ব্যক্তিরা আছেন, বহু রকম ধর্ম, বর্ণগোত্র সহ তো আছেই। তো সব কিছু মিলে উনি কতটা ইউনিফাইড করতে পারবেন সকলকে, সেটাও কিন্তু রূপান্তরের সাথে যুক্ত। এবং আমার দিকে যে আলোচনাটা তখন হচ্ছিল সেটা বলি যে আমরা নতুন বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছি। তারেক জিয়া যে বাংলাদেশে পৌঁছাচ্ছেন, যদি তার দল সরকার গঠন করে বা যদি অন্য কেউ করে ধরুন, তারপরেও তিনি বড় ভূমিকায় তিনি থাকবেন, সেক্ষেত্রে এই নতুন বিশ্ব ব্যবস্থার সঙ্গে বাংলাদেশ কিভাবে খাপ খাইয়ে যাবে। আমরা কেউ নিশ্চয়ই এই ধরনের আলোচনায় ওই এলডিসির আলোচনা আনবো না, কিন্তু আপনি যখন এলডিসিতে যাবেন তখন আপনার অবস্থাটা কি দাঁড়াবে, সুবিধাদের অবস্থা কি হবে। তারেক জিয়া তো সেই বাংলাদেশে পৌঁছেছেন, উনি যে মুহূর্তে পৌঁছাচ্ছেন তার 1 বছর পরে পানি চুক্তি বাস্তবায়ন করতে হবে, আপনার গঙ্গা নবায়ন করতে হবে, আপনার তিস্তা অববাহিকা নিলে আপনাকে বহুপাক্ষিক আলোচনার মধ্যে যেতে হবে। এরকম অসংখ্য, আপনি বর্ডার কিলিং আমাদের অবশ্যই ব্যাপার, আমাদেরকে কেউ ছোট করবে সেটা কোনোদিন প্রত্যাশা করি না। আমাদের প্রজন্মে মনে রাখতে হবে, ফারাক্কার বিরুদ্ধে আমরা কথা বলেছি, ভাসানী লং মার্চ করেছেন, অসংখ্য বিষয় আমরা আমাদের অস্বস্তি আমরা প্রকাশ করেছি, কিন্তু মনে রাখতে হবে তারেক জিয়াকে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে যে সে কারো নিরাপত্তার জন্য হুমকি হবে না, অন্য কেউ কোনো প্রতিবেশী আমার জন্য নিরাপত্তার জন্য হুমকি হবে না। তাজনুবা, সরকারি দল একটা দল, বিরোধী দল যারা থাকে, আমরা দেখি যে বিরোধী দলকে আসন সংখ্যা দিয়ে মূল্যায়ন করা হয়, অথবা ধরেন ভোটের যে আমাদের যে পদ্ধতি, যেহেতু এটা আনুপাতিক পদ্ধতি না, ফলে অনেক ভোট পেয়েও সংসদে আসন কম থাকে। ফলে বিএনপি এবার আশ্বস্ত করছে তারা বিরোধী দলকে কোনোভাবে অবমূল্যায়ন করবেন না, বিরোধী দলকে নিয়ে সরকার চালাবেন, জাতীয় সরকার করবেন। ফলে এগুলো এক ধরনের ঐক্যের বার্তাও তো দিচ্ছে নিশ্চয়ই আপনাদের অন্য রাজনৈতিক দলগুলোর কাছে। ঐক্যের বার্তা দিচ্ছে অবশ্যই, কিন্তু এখানে কিছু কিন্তু আছে। কিন্তু হচ্ছে যে ওনাদেরও নিশ্চয়ই মানে আপনি অন্য দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে যাবেন, এখানে আপনার নিজের স্বার্থ কতটুকু আছে এটাও একটা বিবেচ্য বিষয়। আমি কি সুবিধা পাচ্ছি, মানে বিএনপি নিজে কি সুবিধা পাচ্ছে, এটাও তার কাছে মানে অবশ্যই বিবেচ্য বিষয়। কারণ
আমরা যখন একদম 5ই আগস্টের পরে আমরা যখন বিপ্লবী সরকার গঠন করতে চাইলাম, বা আমরা বিশেষ করে ঐক্যমত্য কমিশনে আপনি যে এই 31 দফার কথা বলছেন, আমরা অনেক জায়গায় কিন্তু অনৈক্য দেখেছি। সো এখন এখানে আপনি নির্বাচনের পরে যখন জাতীয় সরকারের কথা বলবেন, সেখানে আসলে কার কতটুকু স্বার্থ আছে এটা শুনতে খুব লুক্রেটিভ এবং ঐক্যের মতো শোনালেও ভিতরে আদতে কি আছে এটা একটা বিষয়। কারণ আপনি যখন বলবেন যে তারেক রহমান সাহেব যদি সরকার গঠন করে তাহলে ব্যুরোক্রেসি ঢেলে সাজাবে, অনেক কিছু করবে, ওনারা তরুণদেরকে নিয়ে অনেকগুলো কর্মশালা করেছে, কিন্তু আমরা এই জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলোতে কিন্তু আমরা দেখেছি তারা কোথায় কোথায় না বলেছে। এগুলা কিন্তু খুবই উদ্বেগজনক যেসব জায়গায় না ওনারা বলেছেন। কারণ এখনও দুদককে, মানবাধিকার কমিশনকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, ইভেন পুলিশকে তারা নিজেদের বলতে নির্বাহীর অধীনে রেখেছেন, এগুলোকে স্বাধীন করেন নাই। এই ইলেকশন কমিশনের নিয়োগগুলো এখনও বিতর্কিত। সো আপনি কাগজে কলমে সভায়, কর্মশালায় 31 দফা, ইভেন 31 দফায় যে নারীর অধিকারের কথা বলা আছে সেটাও আমরা ঐক্যমত দেখেছি যে তারা এটাতে পুরা অপোজিটে একটা অবস্থান নিয়েছে। এবং তাদের বিগত দিনে যে নির্বাচন ইশতেহার ছিল বিভিন্ন নির্বাচনের আগে, এটাই কিন্তু পরে দেখা যায় ওটা হয় নাই। সো যে কথাগুলো সভা, সেমিনারে এবং কর্মশালায় থাকে, এটা আমরা আসলে কতটুকু বাস্তবিক প্রয়োগ করতে পারছে সেটার উপরই সব ডিপেন্ড করবে। অনেক ধন্যবাদ তাজনুরা জাবিন, ধন্যবাদ ডক্টর শামীম রেজা, ধন্যবাদ আজিজুল বারী হেলাল। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন আপনারা সবাই।